গ্রামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার বাগনান ১ নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত বাগনান মহিলা বিকাশ কেন্দ্রের ব্যবস্থাপনায় ডক্টর মানব সেন মেমোরিয়াল সেলফ হেল্প স্টাডি সেন্টারের উদ্যোগে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এক আলোচনা চক্র অনুষ্ঠিত হল বাগনান মহিলা বিকাশ ভবনে। আলোচনা চক্রের বিষয় ছিল রবীন্দ্রনাথের সমবায় ভাবনা। বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক প্রাক্তন অধ্যাপক ঘাটাল রবীন্দ্র জয়ন্তী মহাবিদ্যালয় ডক্টর লক্ষণ কর্মকার, প্রাক্তন অধ্যাপক অভিজিৎ কুণ্ডু, প্রাক্তন সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়দেব ঘোড়া। স্বাগত বক্তব্য রাখেন বাগনান মহিলা বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা সম্পাদক গোপাল ঘোষ। ছিল সঙ্গীত, নৃত্য, আবৃত্তি। আলোচনা চক্রের উত্তর প্রশ্নোত্তর পর্ব। জীবনে উন্নতি করতে পারবে না, দারিদ্র নিয়ে তাদের জীবন শেষ করতে হবে। এটা প্রথম হবে চাষিদের জন্য, কৃষকদের জন্য। কাজ কি করলেন সেটা বাস্তবের বিষয়, যেটা আমরা ভাবতে পারি না। রবীন্দ্রনাথের পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর সবাই জানি যে তিনি পুত্রকে যে যুগে ওই রকম পরিবারের পুত্র মানে ব্যারিস্টারি করতে যায়, ওই রকম বাড়ির পুত্ররা আজকে যেমন আমাদের নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরাও ভাবছে কখন ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, এইসব। রবীন্দ্রনাথ ছেলেকে কৃষি বিজ্ঞান পড়ানোর জন্য পাঠালেন আমেরিকার ইলিনয় ইউনিভার্সিটি। কৃষি বিজ্ঞান, এগ্রিকালচার। আজকে আমরা ভাববো যে এগ্রিকালচার করে আবার কি হবে। রবীন্দ্রনাথ ভাবছেন সেই যুগে, সময়টা বলেছি আমরা 89-90, সেই সময় চাষিদের অবস্থা দেখি ছেলেকে পাঠালেন। ছেলের সঙ্গে পাঠালেন বন্ধু পুত্রকে একজন, আর পাঠালেন নিজের জামাই নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়। তারা সব করে আসবে এগ্রিকালচার করে এলো প্রত্যেকে। রবীন্দ্রনাথ অপেক্ষা করে আছেন তারা কবে পড়াশোনা করে আসবে। পড়ে এসে তার ওই জমিদারি এলাকায় চাষিদের আধুনিক শিক্ষায় কৃষিতে কিভাবে তাদের উন্নত করা যায় সেই ব্যাপারে তাদের শিক্ষা দিতে শিক্ষার কাজ শুরু হয়ে গেল। ভাবুন, রবীন্দ্রনাথের দীপ্তি বা আলো, তার প্রতিভা, তার পাশে তার পুত্র রথীন্দ্রনাথের প্রতিভা কিন্তু কম ছিল, কিন্তু তার জীবন অনেকখানি অনালোকিত। আমরা তার জীবনের কথা খুব বেশি জানতে পারি না। কিন্তু এই রথীন্দ্রনাথ পিতা রবীন্দ্রনাথের কোন নির্দেশেরই কখনো অমান্য করেনি। ইচ্ছে বলে করতে পারত, সেও তো জমিদারি ছিল, কিন্তু না, বাবার কথা মতো এসে চাষের কাজে লাগলেন। কি কি করলেন দু একটি কথা আমাদের শুনে রাখা দরকার, কারণ আমাদের এখানে অনেক মা বোনের আছেন, তারা হয়তো জানেন না যে রবীন্দ্রনাথ এগুলো ভেবেছেন। প্রথম হচ্ছে জমি কোনো মতে একটি ফসলের চাষ হয়, সেই জায়গায় জমিতে যাতে বহু ফসলই করা যায়, ধানের পাশাপাশি অন্যান্য ফসল যাতে লাগানো যায়, চাষিদের যাতে উন্নতি ঘটে। এখানে এটা নিয়ে কিছু ভাবনা চিন্তা করবেন, আমরা ব্যাপারটার সঙ্গে আছি। সঙ্গে সঙ্গে তিনি বলেন তারা তো খুব ভালো হয়, এটা তো সেলফ হেল্প গ্রুপ মুভমেন্টের একটা জায়গা, যেখানে মুভমেন্টটা শুরুও হয়েছে, চলেওছে এবং একটা পরিচিতিও পেয়েছে। সঙ্গে সঙ্গে সমবায় আন্দোলনও একটা ভূমিকা আছে প্রতিষ্ঠানে, তাহলে তো খুব ভালো হয়। সেই ভাবনা চিন্তা থেকে আজ থেকে 2 বছর আগে এখানে ডক্টর মানব সেন মেমোরিয়াল সেলফ হেল্প স্টাডি সেন্টারের সূচনা হয়। তার সঙ্গে আরেকটা জিনিস ওখানে যুক্ত হয়েছে। আপনারা সবাই জানেন এখানে লিটল ম্যাগাজিন মেলা হয় প্রতি বছর, সাহিত্য সেবক পত্রিকার উদ্যোগে এবং মহিলা বিকাশের ব্যবস্থাপনায়। তো লিটল ম্যাগাজিন মেলাকে আরো সমৃদ্ধ করার জন্য একটা লিটল ম্যাগাজিন সংগ্রহশালাও তৈরি হয়েছে এই ডক্টর মানব সেন মেমোরিয়াল সেলফ হেল্প স্টাডি সেন্টারে, যেখানে আমরা
রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা পত্রপত্রিকা প্রকাশ করেন তারা যেমন যেমন দেন আমরা সেগুলো সংগ্রহ করে রাখার চেষ্টা করছি, যাতে আগামী দিনে গবেষণার কাজে, পড়াশোনার কাজে, চর্চার কাজে এটা একটা উল্লেখযোগ্য জায়গায় পৌঁছতে পারে। যদিও প্রতিষ্ঠানটা খুব প্রাথমিকভাবেই আছে, এখন শুধুমাত্র ছোট ছোট বাচ্চাদের নিয়ে কিছু উদ্যোগ একটা নেওয়া হয়েছে, আর মাঝে মধ্যে বসা হয় এই পর্যন্ত। এটাও আপনাদের জানিয়ে রাখি, যে সমস্ত শিশু এবং কিশোর আছে তাদের নিয়ে প্রতি মাসে এই স্টাডি সেন্টারের উদ্যোগে একটা সৃজনী সভা হয়। প্রতি ইংরেজি মাসের তৃতীয় রবিবার বিকাল 3টের থেকে এই সভা শুরু হয়। সেখানে এই আশপাশের বিভিন্ন জায়গা থেকে আগ্রহী বাচ্চারা আসে, তারা তাদের ছবি এঁকে নিয়ে আসে, এক্সিবিশন হয় এই ঘরের মধ্যে। তারা বিভিন্ন হাতের কাজ নিয়ে আসে, সেগুলো মডেল হিসেবে রাখা হয়। তারা বিজ্ঞানের মডেল করে, তারা তাদের সৃজনাত্মক কাজগুলো এখানে উপস্থাপনা করে। কেউ আবৃত্তি করে, কেউ নাচ, কেউ গান, কেউ বিভিন্ন ধরনের প্রোগ্রামের মধ্য দিয়ে কুইজ হয় তাদেরকে নিয়ে। এবং আরেকটা উল্লেখযোগ্য কাজ হয়, তারা যারা যারা আসে প্রত্যেকেই এখান থেকে তাদের উপযোগী একটা বই নিয়ে যায়, মাসে একবার করে বইটা পাল্টায় এবং সেই বইয়ের ওপর পাঠ প্রতিক্রিয়া নেওয়ার কার্যক্রমটাও শুরু হয়েছে। অর্থাৎ বইটা পড়ে ব্যাপারটা হচ্ছে যে আমি আমার এখানে খুবই একটু অসহায় বোধ করছি। তার কারণ হচ্ছে যে আমি যখন থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কাজ করেছি বিজ্ঞানী হিসেবে, আসলে বিজ্ঞানী বলা হয় কিন্তু আসলে পদটা হচ্ছে ইনভেস্টিগেটর, মানে যে একটা কোনো বিষয় অনুসন্ধান করছে। তো সেই হিসেবে কাজ করেছি। তারপরে আমি বিআইটিতে বিআইটি মেসাতে অধ্যাপক ছিলাম। আমার সাবজেক্ট ছিল সম্পূর্ণ আলাদা। আমরা ফুল তথ্যবিদ্যা, জিও ইনফরমেটিক্স, এগুলো আসলে আগেকার যে সাবজেক্ট ছিল, বেসিক সাবজেক্ট যাকে বলে, জিওগ্রাফি, জিওলজি এবং জিওলজি, মূলত জিওলজি এবং জিওলজি। তার উপরে দাঁড়িয়ে আজকের দিনে সেটাকে আরও মিলিয়ে মিশিয়ে একটা জিও ইনফরমেটিক্স করা হয়েছে, যার সাথে আবার পরিবেশগুলো যুক্ত করা হয়েছে, এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট। এখন তো সব কিছুর সাথেই জিআইএস লাগে। ফলে আমাকে আবার নতুন করে পড়াশোনা করতে হয়েছে, চাকরি করেছি। তো এটা করতে করতে আমার খুব ভাবছি, এটা আমাকে বলা যেতে পারে এক প্রকার সার্ভাইভাল, নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, উপার্জনের জন্য কিছু করতে হবে। যদি অন্য সক্রিয় রাজনীতি না করি বা সমাজকর্মী হিসেবে কাজ না করি, এবং মনে সায় দিচ্ছিল না, তখন আমি আমার সাথে যোগাযোগ ছিল আগে থেকে তরুণ দেবনাথ, যার কথা উনি বললেন, সেই তরুণ দেবনাথে বলতে শুরু করি। তখন এই সংক্রান্ত নানান বিষয়ে যাদবপুর ইউনিভার্সিটি আসলে কিছু বিনা পয়সায় হল ভাড়া পায়। বিশেষ করে আমি যে ডিপার্টমেন্টের সাথে ছিলাম যেখানে, বা বিআইটিতেও আমরা বিনা পয়সায় হল দিতাম। এই ধরনের সমাধান আমি এবং আমার সাথে যারা ছিলেন আরও খুব আমাকে মদত দিতেন আর কি এইসব কাজে। তো তরুণরা মাঝে মাঝেই আসতেন এবং নানান বছরে 2-3টে সেমিনার করতেন, তারপরে আমরাও যেতাম। তারপরে আমরা আমি মূলত সরকারের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, যেটা আগে রিলিফ ডিপার্টমেন্ট ছিল, তার সাথে যুক্ত হই। এবং ঘটনাচক্রে আর কি 2008-09 এবং 09-10 এই 2 বছরে যে পশ্চিমবঙ্গের যে বিপর্যয় ব্যবস্থাপনা পরিকল্পনা, ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান সরকার করে, সেটার দায়িত্ব আমার উপরে এসে পড়ে। এই হচ্ছে আমার এই ধরনের কাজে ক্রমশ জড়িয়ে পড়ার ঘটনা। তো তারপরে আমি তরুণরা আমাকে দেখায় নানান রকম কাজকর্ম, এবং তখন আমি বলি যে আমি এই চাকরি ছেড়ে দেবো, আমি স্বনির্ভর দল এবং গ্রামোন্নয়ন এইসব করবো। তখন ঘটনাচক্রে আর কি 2016-তে একটা পরিকল্পনা